Assalamualaikum, welcome back to my channel. I am Sadia Mahjibin Suba, a first year MBA student at TMC Bukura. So in this video, we are going to know about Micturition Reflex. So before starting the video, I want to inform you that I am a student myself. So this is not a teaching video, definitely. This you can take it as a study with me video. So basically, these video are just for reviewing my study and making the concept more clear to me because আমার কাছে পড়াটা নিজে পড়াচ্ছে কাউকে ডেমো দিলে বা কাউকে বুঝিয়ে দিলে পড়াটা বেশি ক্লিয়ার হয়. So basically, these videos are just for making myself more clear about the concept. So yes, in my video, if there is any mistake or misinformation, please let me know in the comment section so that I can rectify my fault and further যেন এই ভুলটা না করি. So yes, let's start the main topic. ভিডিও শুরুতেই একটা মিস্টেকের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওতে প্রত্যেকটা জায়গায় আমি মিক্সচুরেশন বানানটাই ভুল করেছি, মানে মেইন জিনিসটাই ভুল করেছি। লাইক মিক্সচুরেশন বানানটা হবে MICTURITION। সো আমি আর উপরে এ দিয়েছি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট অ্যান্ড প্লিজ ফরগিভ মি অ্যান্ড কন্টিনিউ উইথ দ্য ভিডিও। আমরা দেখব মিক্সচুরেশন রিফ্লেক্স। সো ইন ভেরি নর্মাল থিং উই ক্যান সে যে মিক্সচুরেশন মিনস ইউরিনেশন। সো মিক্সচুরেশনটা হচ্ছে ইউরিনেশনকে বলা হয়। সো প্রথমে আমরা যেটা দেখবো যে মিক্সচুরেশনের সাথে আমাদের কোন কোন নার্ভ যুক্ত বা কোন কোন নার্ভ হেল্প করে মিক্সচুরেশনকে এবং কোন নার্ভের কাজ কি। সো ফাংশন অফ দ্য নার্ভস। সো প্রথমেই আমরা দেখবো যে নার্ভ দ্যাট অ্যাক্টস অন দ্য ইউরিনারি ব্লাডার ফর মিক্সচুরেশন, ফর হেল্পিং মিক্সচুরেশন। তো প্রথমে আমাদের তিন ধরনের নার্ভ কাজ করে। একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, আমি সংক্ষেপে লিখি, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে সোমাটিক। সো উই অল নো দ্যাট সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক মিলে হচ্ছে অটোনমিক কন্ট্রোল হয়। সো যেটা আমাদের কন্ট্রোলে না, যেটা একদম স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক একটা কন্ট্রোল। অ্যান্ড সোমাটিক নার্ভের মধ্যে আমাদের কন্ট্রোল থাকে। সো এটা হচ্ছে সেলফ কন্ট্রোলড। সো আমাদের ইউরিনারি যে ব্লাডারটা আছে সেখানে দুই ধরনের কন্ট্রোলই দেখা যায়, বোথ অটোমেটিক কন্ট্রোল অ্যান্ড সেলফ কন্ট্রোল। সো এবার আমরা জানবো যে কোন নার্ভ কি কাজ করে, বা আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কোনটা কাজ করে, সিম্প্যাথেটিক কোনটা কাজ করে, দেন আমাদের সোমাটিক কোন নার্ভটা কাজ করে। সো প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভটা কাজ করে সেটা হচ্ছে পেলভিক নার্ভ, যেটা কিনা স্যাক্রাল 2, 3 and 4 রুট ভ্যালু। দেন সিম্প্যাথেটিক নার্ভ কোনটা আছে, হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, যেটা মোস্ট প্রবাবলি নাম্বার 1 and নাম্বার 2। অ্যান্ড লাস্টলি যেটা সোমাটিক নার্ভ, এটা হচ্ছে আমাদের পুডেন্টাল নার্ভ। সো এই ছিল আমাদের তিনটা নার্ভ যেটা আমাদের ইউরিনারি ব্লাডের উপরে কাজ করে। সো মিক্সচুরেশন রিফ্লেক্সটা পড়ার আগে আমাদের আরেকটা জিনিস ক্লিয়ার রাখতে হবে যে এই যে তিনটা নার্ভ আমরা পড়লাম, এই তিনটা নার্ভের কোনটার ফাংশন কি আমাদের ইউরিনারি ব্লাডারের উপরে। সো আমরা ভেরি শর্টে এই জিনিসটা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমি একটু ছক বানিয়ে নেওয়ার চেষ্টা করছি যাতে জিনিসটা বুঝতে সহজ হয় আমাদের। সো এই ছিল আমাদের ছক। তো এটা আমরা একটু সুন্দর করি। এখানে থাকবে সিম্প্যাথেটিক, দেন চারটা ভাগে আমরা এর ফাংশনটাকে ডিভাইড করব অ্যান্ড পড়ার চেষ্টা করব। ওকে, সো প্রথমে আমরা নার্ভগুলোর নাম এখানে কপি পেস্ট করে রাখি, বা আমরা হচ্ছে ইয়াগুলো করি, এই যে এইগুলো প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক। প্রথমে প্যারাসিম্প্যাথেটিক, দেন সিম্প্যাথেটিক অ্যান্ড লাস্টলি সোমাটিক। এবার আমরা দেখব কোনটা কিসের উপরে কি ফাংশন করে। মানে প্রথমে হচ্ছে আমাদের আছে ডেট্রুসার মাসেল। এটা আমরা জানি যে আমাদের ইউরিনারি ব্লাডারে একটা ভেরি ইম্পর্টেন্ট মাসেল হচ্ছে ডেট্রুসার মাসেল। দেন আমাদের একটা আছে ইন্টারনাল স্ফিংটার। আমাদের ইউরিনারি ব্লাডারেও আমাদের অ্যানাল ক্যানালের মতো দুইটা স্ফিংটার থাকে, একটা ইন্টারনাল স্ফিংটার, একটা হচ্ছে এক্সটার্নাল স্ফিংটার। অ্যান্ড অলসো লাস্টে আমরা জানবো যে বেসিক ফাংশনটা তাহলে কি দাঁড়াচ্ছে ওই নার্ভের। তো প্রথমে আমরা দেখবো ইন কেস অফ প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। সো প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কি করে, ও হচ্ছে আমাদের প্যারা দেয়। মানে ধরো যে আমরা যখন ইউরিনেশনটা করি, এটা একটা প্যারা না যে একটা কাজ করতেছি, কাজের মধ্যে হুট করে আমাদের ইউরিনেশন করতে হচ্ছে। সো ইট ইজ আ কাইন্ড অফ প্যারা। সো প্যারাসিম্প্যাথেটিক আমাদের প্যারা দিবেন। কিভাবে প্যারা দিবে, ও হচ্ছে ডেট্রুসার। আচ্ছা, আমাদের ধরো এটা ইউরিনারি ব্লাডার, জাস্ট আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। সো এটা আমার এখন এই যে দুইটা স্ফিংটার, সো এটা আমার এখন ইউরিনে ফিল আছে। সো এটা আমাকে ফিলিংটাকে বের করে দিব আমরা ইউরিনটা, এটাই তো আমাদের ইউরিনেশন, তাই না? সো এই যে এইটা হচ্ছে ডেট্রুসার মাসেল। সাপোজ যে এই যে মাসেলটা যেটা ইউরিনারি ব্লাডারে থাকে, এটা ডেট্রুসার মাসেল। তো আমরা যদি এখন এই ইউরিনগুলোকে বের করে দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, নিশ্চয়ই এই ডেট্রুসার মাসেলটাকে কন্ট্রাক্ট করতে হবে। অবশ্যই যখন ডেট্রুসার মাসেলটা কন্ট্রাক্ট করবে, তখন আমাদের এই ইউরিনারি ব্লাডারটা কন্ট্রাক্ট করবে এবং এই কন্ট্রাকশনের ফলে আমাদের ইউরিনটা বাইরে যেতে পারবে। কিন্তু এমনি এমনি কি চলে যাবে না, এমনি চলে যাবে না। আমাদের এই যে ইন্টারনাল যে স্ফিংটারটা আছে সেটাকেও রিল্যাক্স করতে হবে, মানে খুলে দিতে হবে। তাহলে বেসিক্যালি কি দাঁড়াবে, যে আমাদের এই যে মাসেলটা কন্ট্রাক্ট করবে, ছোট হয়ে আসবে, অ্যান্ড ইন্টারনাল স্ফিংটারটা খুলে যাবে। তখন আমাদের যে ইউরিনটা ছিল এর মধ্যে, সেগুলো বাইরের দিকে বের হয়ে এটা ইউরেথ্রার দিকে চলে যেতে থাকবে। সো আমরা বুঝলাম যে আমাদের ইউরিনেশনের জন্য কি দরকার। এবার আমরা সেটাই করবো প্যারাসিম্প্যাথেটিক নার্ভ দিয়ে। সো কি হবে, ডেট্রুসার মাসেল কন্ট্রাক্ট করবে, দেন ইন্টারনাল স্ফিংটার কি হবে, রিল্যাক্স হবে, খুলে যাবে। খুলে যাওয়া মানে তো রিল্যাক্স করা। আর এক্সটার্নাল স্ফিংটারের উপরে প্যারাসিম্প্যাথেটিক বা সিম্প্যাথেটিকের কোনো কাজ নেই।
কারণ এটা ভলান্টারিলি কন্ট্রোলড হয়। তাহলে কন্ট্রাকশন, ডেট্রোসাল মাসেলের কন্ট্রাকশন হলো, ইন্টারনাল স্ফিংক্টারের রিল্যাক্সেশন হলো, এই দুইটার মাধ্যমে কি হবে? ডেফিনেটলি আমরা বলেছিলাম প্যারা দিবে, আমাদের মিকচুরেশন বা ইউরিনেশন হবে, এবং যার ফলে ইউরিনারি ব্লাডারটা ইউরিনারি ব্লাডারটা এমটি হবে, এমটিং অফ ব্লাডার হবে। ঠিক আছে, দেন আমরা হচ্ছে সিম্প্যাথেটিকের ক্ষেত্রে দেখি। তাহলে প্যারাসিম্প্যাথেটিক যেহেতু আমরা দেখেছি যে এমটিং এ হেল্প করে, তাহলে ডেফিনেটলি সিম্প্যাথেটিক কি করবে? ফিলিং করবে, কারণ এরা একে অপরের অপোজিট। ফিলিং করার জন্য কি হবে? ডেফিনেটলি ইউ গেজ ইট রাইট, যে পুরো অপোজিট একটা অ্যাকশন হবে। যেমন ডেট্রোসাল মাসেলটা রিল্যাক্স করবে অ্যান্ড ইন্টারনাল স্ফিংক্টার কি করবে? কন্ট্রাক্ট করবে। এটা কেন? এটাও কিন্তু আমরা হচ্ছে সুন্দরভাবে এইভাবে বুঝতে পারি যে ডেট্রোসাল মাসেলটা রিল্যাক্স করবে মানে আমাদের এই ইউরিনারি ব্লাডারটা ডিস্টেন্ট হবে, তখন এর মধ্যে আস্তে আস্তে ইউরিনগুলো চলে আসবে, এবং এই যে ইন্টারনাল যে স্ফিংক্টার ওটা বন্ধ থাকবে যেন ইউরিনটা নিচের দিকে চলে না যায়, এটা যেন ফিল হইতে পারে। তো এটা কিন্তু ভেরি বেসিক একটা কনসেপ্ট। অ্যান্ড কি এক্সটার্নাল স্ফিংক্টারের উপর বলেছিলাম কোনো অ্যাকশন নেই, এবং ফাইনালি কি হবে? ডেট্রোসাল মাসেল রিল্যাক্স এবং ইন্টারনাল স্ফিংক্টার কন্ট্যাক্ট হওয়ার মাধ্যমে কি হবে? আমাদের ইউরিনারি ব্লাডারটা ফিলিং হবে। সো এই ছিল আমাদের প্যারাসিম্প্যাথেটিক অ্যান্ড সিম্প্যাথেটিকের অ্যাকশন। এবার আমরা জানবো যে সোম্যাটিক যে নার্ভটা আছে সেটার কি কাজ। সো আমরা কিন্তু দেখলাম যে ইউরিনটা আমরা ভরালাম, মানে ইউরিনারি ব্লাডারটা আমরা ভরালাম এবং খালি করলাম, বাট এখনো কিন্তু ইউরিনেশনটা হয় নাই। কারণ এই যে আমরা দেখেছিলাম যে দুইটা স্ফিংক্টার থাকে, আমাদের এই দুইটা নার্ভ দিয়ে এই ইন্টারনাল স্ফিংক্টারের উপরে কাজ করেছে ঠিকই, বাট এক্সটার্নাল যে স্ফিংক্টার আছে ওর উপরে কিন্তু কোনো কাজ হয়নি। সো এখন আমরা দেখবো সোম্যাটিক নার্ভ দিয়ে এক্সটার্নাল স্ফিংক্টারের উপরে কাজ হবে। সো সোম্যাটিক নার্ভ দিয়ে আমাদের ইন্টারনাল ডেট্রোসাল মাসেলের কোনো কাজ হবে না, দেন ইন্টারনাল স্ফিংক্টারের কোনো কাজ হবে না। এক্সটার্নাল স্ফিংক্টারে গিয়ে সোম্যাটিক নার্ভ কাজ করবে। কি কাজ করবে? ও হচ্ছে কন্ট্রাকশন অফ, বেসিক্যালি কন্ট্রাকশন করবে, কন্ট্রাকশন অফ এক্সটার্নাল স্ফিংক্টার। মানে আমাদের যখন ইউরিনটা বের হয়ে এই যে ইন্টারনাল স্ফিংক্টারটা খুলে গেছিল না আমাদের প্যারাসিম্প্যাথেটিকের অ্যাকশনে, তো যখন ইন্টারনাল স্ফিংক্টারটা খুলে গেছিল তখন ও কি করবে? সোম্যাটিক নার্ভটা কি করবে? ও এক্সটার্নাল স্ফিংক্টারটাকে এখানে কনস্ট্রিক্ট করে রাখবে বা কন্ট্রাকশন করবে। কেন করবে? যেন আমাদের এমনি একসময় ইউরিনেশন না হয়ে যায়, যেন আমরা যখন ফেভারেবল কন্ডিশনে আছি, আমাদের আশেপাশে ইউরিনেশন করার পরিবেশ আছে, জাস্ট তখনই আমাদের এই সোম্যাটিক নার্ভটা ওর কন্ট্রাকশনটাকে ইনহিবিট করবে, তখন আমাদের এই এক্সটার্নাল যে স্ফিংক্টার আছে ও খুলে যাবে এবং ইউরিনেশনটা হবে। সো এটা ছিল ভেরি বেসিক কনসেপ্ট। সো আমরা এরই সাথে, সো এটাকে আমরা কি বলতে পারি? ভলান্টারি কন্ট্রোল। এর ফাংশনটা হচ্ছে ভলান্টারি কন্ট্রোল। সো এর সাথে কিন্তু আমরা হচ্ছে ফাংশন অফ ডিফারেন্ট নার্ভ অন মিকচুরেশন রিফ্লেক্স অর ইউরিনারি ব্লাডার পড়ে ফেললাম। সো এই ছিল বেসিক জিনিসটা। এবার আমরা চলে যাবো ডিরেক্টলি মিকচুরেশন রিফ্লেক্স। ও হ্যাঁ, মিকচুরেশন রিফ্লেক্সে যাওয়ার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে ছোট করে, যে এর উপরে কয়টা সেন্টার কাজ করে। সো বেসিক্যালি মিকচুরেশন সেন্টার যদি আমরা বলে থাকি যে মিকচুরেশন সেন্টার হচ্ছে আমাদের স্যাক্রাল যে রিজিয়নটা ওখানে অবস্থিত, S2, 3 and 4, এটা হচ্ছে মিকচুরেশন সেন্টার। বাট আমরা কিন্তু দেখেছি যে মিকচুরেশন কিন্তু আমাদের দুইটা ভাবে কন্ট্রোল হয়, একটা অটোনমিক আর একটা হচ্ছে সোমাটিক। সো অটোনমিক যে কন্ট্রোলটা সেটা হয়ে থাকে আমাদের এই যে মিকচুরেশন সেন্টার দিয়ে, মানে হচ্ছে যেটা স্যাক্রামে অবস্থিত সেটা দিয়ে। বাট এই যে ভলান্টারি কন্ট্রোলটা যেটা সোমাটিক নার্ভ করে থাকে, এটা কিন্তু আমাদের হায়ার সেন্টার থেকে আসে। হায়ার সেন্টার বলতে আমরা কি বুঝি? হায়ার সেন্টার বলতে আমরা বুঝি ব্রেইন থেকে আসে। সো মিকচুরেশনের দুইটা সেন্টার, একটা হচ্ছে লোকাল সেন্টার বা মিকচুরেশন সেন্টার, আর একটা হচ্ছে হায়ার সেন্টার। সো হায়ার সেন্টারটা সম্পর্কে আমরা একটু জানি। সো হায়ার মিকচুরেশন সেন্টার আছে হচ্ছে মেইনলি ব্রেন স্টেমে। সো এটা আর সো বেসিক্যালি দুইটা আছে, একটা আছে হচ্ছে ব্রেন স্টেমে, আমরা যদি আরো স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে আছে হচ্ছে পন্সে, এন্ড আরেকটা আছে হচ্ছে আমাদের সেরিব্রাল কর্টেক্সে। এটা খুব মানে হালকা ফিউ সেরিব্রাল কর্টেক্সে। সো মেইন অ্যাকশনটা করে এই যে ব্রেন স্টেমে যে হায়ার সেন্টারটা থাকে সেটাই। সো এই দুইটা টোটালি এই কয়েকটা কন্ট্রোলারের মাধ্যমে আমাদের মিকচুরেশন রিফ্লেক্সটা হয়ে থাকে। তো এখন আমরা দেখবো মিকচুরেশন রিফ্লেক্সটা আসলে কি। সো মিকচুরেশন রিফ্লেক্সটা আসলে কি সেটা আগে আমরা একটু ফিগার দিয়ে বুঝি, দেন আমরা ফ্লো চার্টটা নিজেরাই বানাতে পারবো। সো সাপোজ দিস ইজ ইউরিনারি ব্লাডার, দুইটা স্ফিংক্টার, দুইটা কালার দিব, এটা ইন্টারনাল স্ফিংক্টার, এটা এক্সটার্নাল স্ফিংক্টার, অ্যান্ড উপরে থাকবে ডেট্রোসাল মাসেল যেটা থাকবে পিঙ্ক কালার। এই পিঙ্কটা ভালো না, সুন্দর পিঙ্ক নেই, এই যে এটা, এই যে পিঙ্ক। ওকে, সো আমরা এখানে একটা পিঙ্ক কালার দিয়ে ডেট্রোসাল মাসেল বুঝালাম। সো জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং আমরা বিভিন্ন কালার দিয়ে নিলাম। এবার আমরা যে আমাদের ইউরিনটা আছে ওটাকে আমরা এই কালার করে দিলাম। ধরো এখানে ইউরিন আছে, সো দ্য ব্লাডার ইজ ফিল্ড। তো ব্লাডারটা কত এমএল দিয়ে ফিল্ড হবে? আমাদের প্রথম আর্জ, ইউরিনেশনের প্রথম আর্জ বা প্রথম ইচ্ছা জাগবে যখন আমাদের ব্লাডারে 150 ml ইউরিন থাকবে। দেন এটা কখন ফাইনাল আর্জ হবে যে আমাদের ইউরিনেশন করতে হবে অ্যারাউন্ড 300 থেকে 400 ml আমাদের ইউরিনেশনটা আমরা করে ফেলবো। সো এই ছিল আমাদের কথা। এবার আমরা হচ্ছে যাই বেসিক স্টেপে চলে যাই। তো সাপোজ আমাদের ইউরিনারি ব্লাডারটা ফিল্ড উইথ 300 to 400 ml ইউরিন, 300 to 400 ml ইউরিন দিয়ে আমাদের ইউরিনারি ব্লাডারটা ফিল্ড। এই সময় কি হবে? দ্য স্ট্রেস রিসেপ্টর, আমি কি কালার দিয়ে এটা সব ওই যে ইয়েলো,
সো দ্য স্ট্রেস রিসেপ্টর হেয়ার ইন দ্য ইউরিনারি ব্লাডার উইল বি স্টিমুলেটেড। সো যখন এই জিনিসটা আমাদের ফিল্ড হয়ে যাবে, অনেক বেশি এক্সপ্যান্ডেড হয়ে যাবে, তখন এখানকার যে আমরা বেলুনের ক্ষেত্রে দেখতে পারি যে আমরা যখন বেলুনটাকে হাওয়া দিয়ে অনেক বেশি ফুলিয়ে ফেলি, তখন কিন্তু একটা স্ট্রেসড হয়ে যায়, ওর যে ওয়ালটা এটা কিন্তু স্ট্রেচড হয়ে যায়। সো এটা কিভাবে আমরা বুঝি যে আরো বেশি যদি আমরা দেই, বাতাস দিই, তাহলে কিন্তু বেলুনটা ফেটে যায়, কারণ কি ওর ওয়ালটা স্ট্রেসড হয়ে যায়। সো ঠিক সেই রকম আমাদের ইউরিনারি ব্লাডারের ওয়ালটার যে স্ট্রেস রিসেপ্টর আছে ওগুলো স্ট্রেসড হবে এবং স্টিমুলেটেড হবে। এবং এই স্টিমুলেশনটা আমাদের কি হবে, প্রথমে হচ্ছে অ্যাফারেন্ট যে ইম্পালসটা, অ্যাফারেন্ট মানে কিন্তু সেন্সরি, অ্যাফারেন্ট বা সেন্সরি যে ইম্পালসটা সে কোথায় চলে যাবে, সে চলে যাবে স্যাক্রাল S2, 3 or 4 সেগমেন্টে। এটা কিন্তু আমরা দেখেছিলাম যে এই মিকচুরেশন সেন্টারটা ও আছে স্যাক্রাল 3, 2, 3 এবং 4 সেগমেন্টে। সো এই যে এখানে যদি আমরা দেখি জিনিসটাকে, এই যে ধরো যে এই যে ইউরিনারি ব্লাডারটা ফুল হয়ে গেছে, তখন এর যে স্ট্রেস রিসেপ্টরগুলো আছে ওরা স্ট্রেসড আউট হয়ে গেছে, যার ফলে কি হবে, এই যে আমাদের অ্যাফারেন্ট যে সিগন্যালটা মানে হচ্ছে যেটা সেন্সরি সিগন্যাল, ও চলে যাবে এখান থেকে ডিরেক্ট এই যে স্যাক্রাল 2, 3 and 4 সেগমেন্টে, যেখানে কিনা আমাদের মিকচুরেশন সেন্টারটা আছে। দেন কি হবে, এখানকার থেকে একটা রিটার্ন সিগন্যাল আসবে, মানে একটা একটা ইফারেন্ট সিগন্যাল আসবে, যেটা কিনা মোটর সিগন্যাল। সেটা আমাদের আমি একটু এই দিক দিয়ে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ দিয়ে আমাদের মোটর সিগন্যালটা চলে আসবে। সো আমরা কি দেখলাম, প্রথমে আমাদের এখান থেকে সেন্সরি সিগন্যাল বা অ্যাফারেন্ট সিগন্যাল যাবে এই স্যাক্রাল রিজিয়নে, দেন স্যাক্রাল রিজিয়ন থেকে একটা ইফারেন্ট বা মোটর সিগন্যাল আসবে আবার ইউরিনারি ব্লাডারে। সো এটাই ছিল বেসিক কনসেপ্টটা। এবার আমরা আমাদের ফিগারে আসি। এখানে আমরা ধরে নিই যে এখানে আমাদের স্যাক্রাম আছে, এটা হচ্ছে স্যাক্রাম 1, 2, 3, স্যাক্রাম 2, 3, 4 অ্যান্ড উপরে আমাদের ব্রেন স্টেম আছে, ধরো এটা ব্রেন স্টেম, হায়ার সেন্টার, HC লিখে রাখি। সো এবার আমরা দেখবো যে কিভাবে কি হয়। প্রথমে কি হবে, প্রথমে একটা সুন্দর কালার নেই, এই কালারটা নেই। প্রথমে আমাদের এখান থেকে যে স্ট্রেস রিসেপ্টর আছে ওরা কি করবে, সিগন্যাল পাঠাবে এখানে, এটা হচ্ছে সেন্সরি সিগন্যাল বা অ্যাফারেন্ট সিগন্যাল আমরা দেখলাম। এবার এই সিগন্যালটা এখানে যাওয়ার পরে এই যে আমাদের সেন্টারটা আছে মিকচুরেশন সেন্টার, ও আবার আরেকটা রিটার্ন সিগন্যাল পাঠাবে, মোটর সিগন্যাল পাঠাবে আমাদের এই ব্লাডারে। সো সেটা হবে হচ্ছে কি ইফারেন্ট সিগন্যাল বা ইফারেন্ট ইম্পালস পাঠাবে, যেটা হবে মোটর। ও এখন কি করবে, এই যে ইউরিনারি ব্লাডারটা আছে, ব্লাডারের ওয়ালটাকে কি করতে হবে, এটা তো এমটি করতে হবে, তাই না? এটাই তো মেইন কাজ ইউরিনেশনের। সো আমরা আগে দেখেছিলাম এমটি করার জন্য কি করতে হবে, যে ডেট্রোসার মাসেলটাকে কন্ট্রাক্ট করতে হবে অ্যান্ড এই যে ইন্টারনাল স্ফিংটার আছে ওটাকে খুলে দিতে হবে। সো প্রথমে ও কি করবে, যখন ইফারেন্ট ইম্পালসটা আসবে তখন কি হবে, মিকচুরেশন রিফ্লেক্স উইল বি মোর, মিকচুরেশন রিফ্লেক্সটা আরো বেশি হয়ে যাবে, ইন্টেন্স হয়ে যাবে। দেন কি গ্রেটার কন্ট্রাকশন অফ ডেট্রোসার মাসেল অকার্স। সো ডেট্রোসার যে মাসেলটা আছে ওর হচ্ছে গ্রেটার কন্ট্রাকশন হবে, অনেক বেশি কন্ট্রাক্ট করবে জিনিসটা, কন্ট্রাক্ট করে ও ছোট হয়ে আসতে থাকবে। এবং ও যখন ছোট হয়ে আসতে থাকবে তখন এই যে এখানে যে ইউরিনগুলো আছে ওরা কিন্তু নিচের দিকে যাওয়ার ট্রাই করবে। এখন ইউরিনগুলো যখন নিচের দিকে যাওয়ার ট্রাই করবে তখন এই যে ইন্টারনাল স্ফিংটার যেটা আছে, এটাও কিন্তু আমরা দেখেছিলাম এই যে পেলভিক নার্ভ, এগুলো কিন্তু সব পেলভিক নার্ভ ছিল, যে ইম্পালসটা গিয়েছিল পেলভিক নার্ভ দিয়ে, এসেছিল পেলভিক নার্ভ দিয়ে। পেলভিকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। সো এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কি করবে, ও হচ্ছে আমাদের এমটিং এর কাজ করবে। তখন ও কি করবে, ও আস্তে করে এই যে ইন্টারনাল যে স্ফিংটারটা আছে না ওটাকে খুলে দিবে। সো ইট উইল রিল্যাক্স দ্য ইন্টারনাল স্ফিংটার, ও খুলে গেল ইন্টারনাল স্ফিংটার। এখন কি হবে, রিল্যাক্সেশন অফ ইন্টারনাল স্ফিংটার। তারপরে কি হবে, এই যে ইউরিনগুলো আছে, এই যে এখানে যে ইউরিনগুলো ছিল ওরা কি করবে, ফ্লো করবে কোন দিকে, এই যে আমাদের এটা হচ্ছে পোস্টেরিয়র ইউরেথ্রার দিকে, এদিকে ইউরেথ্রা আছে না, সো পোস্টেরিয়র ইউরেথ্রার দিকে এটা ফ্লো করা শুরু করবে। সো ইট উইল ফ্লো ইন দ্য পোস্টেরিয়র ইউরেথ্রা অ্যান্ড দ্য স্ট্রেস রিসেপ্টর। এখান থেকে যে স্ট্রেস রিসেপ্টরগুলো আছে পোস্টেরিয়র ইউরেথ্রাতে, এই স্ট্রেস রিসেপ্টরগুলো কি হবে, স্ট্রেচ হবে বা স্টিমুলেটেড হবে। তো এখন মেইন কাজ কি, এখানে এসে ইউরিনগুলো যখন জমা হলো তখন কিন্তু আমার ইউরিনেশনের এই ইউরিনগুলো কাকে প্রেশারাইজ করবে, এই যে এক্সটার্নাল স্ফিংটার আছে তাকে প্রেশারাইজ করবে। তো এখন যদি প্রেশারাইজ করে এবং এক্সটার্নাল স্ফিংটারটা যদি খুলে যায় তাহলে বিপদ না? লাইক আমরা এক জায়গায় বসে আছি, দাঁড়ায় আছি, গল্প করতেছি, ক্লাসরুমে আছি, সেই সময় দেখা গেল যে এক্সটার্নাল স্ফিংটারটা খুলে গেল, তো কি হবে, ইউরিনেশন হয়ে যাবে। এটা অবশ্যই আমাদের জন্য ফ্রুটফুল না, বা আমরা অবশ্যই এরকম কোনো ইনসিডেন্ট চাই না। সো আমার কি করতে হবে, এক্সটার্নাল স্ফিংটারটাকে লক করে রাখতে হবে যেন আমাদের ইউরিনটা অটোমেটিক্যালি বের হয়ে না আসে। যখন আমরা ওয়াশরুমে যাবো বা যখন আমাদের ফেভারেবল কন্ডিশন থাকবে তখন আমরা এই এক্সটার্নাল স্ফিংটারটা খুলবো এবং ইউরিনেশন করবো। তখন সেই জন্য এখানকার যে স্ট্রেস রিসেপ্টরগুলো আছে এগুলো যখনই স্টিমুলেটেড হবে তখনই এখান থেকে আমাদের একটা ইম্পালস চলে যাবে কোথায়, আমি এটা রেড কালার দিয়ে দিই, একটা ইম্পালস চলে যাবে আমাদের হায়ার সেন্টারে, মানে হচ্ছে ব্রেন স্টেমে, থ্রো পুডেন ডাউন নার্ভ অ্যান্ড দ্য ব্রেন স্টেম হায়ার সেন্টার উইল ইনহিবিট, এটা কি করবে, একটা ইনহিবিটরি সিগন্যাল দিবে, উইল ইনহিবিট দ্য রিল্যাক্সেশন, রাদার ইট উইল ডু দ্য কন্ট্রাকশন। সো দ্য হায়ার সেন্টার উইল কন্ট্রাক্ট দ্য এক্সটার্নাল স্ফিংটার, এই যে এক্সটার্নাল যে স্ফিংটারটা আছে ওটাকে কন্ট্রাক্ট করে দিবে হায়ার সেন্টার, অ্যান্ড এটার ফলে কি হবে, আমাদের ইউরিনেশনটা অফ থাকবে। বাট এরপরে যখন আন্ডার ফেভারেবল কন্ডিশন দ্য হায়ার সেন্টার উইল ইনহিবিট দ্য কমান্ড।
সো হায়ার সেন্টার কি করবে, এই যে কমেন্টটা দিয়েছিল না, এই কমেন্টটাকে ইনহিবিট করবে, মানে ও হচ্ছে বলবে যে ঠিক আছে এখন আর কন্ট্রাক্ট করে রাখার প্রয়োজন নাই। তো যখন ও বলবে যে আচ্ছা এখন আর কন্ট্রাক্ট করে রাখার প্রয়োজন নাই, তখন এই যে ইনহিবিট হয়ে গেল কমেন্টটা, তখন আমাদের এই যে এক্সটার্নাল স্ফিংটারটা আছে ও হচ্ছে রিল্যাক্স করবে, ও রিল্যাক্স হয়ে যাবে এবং এখান থেকে আমাদের ইউরিনেশন হয়ে যাবে, মিকচুরেশন হয়ে যাবে। সো এটাই ছিল বেসিক্যালি মিকচুরেশন রিফ্লেক্স। তো আমরা যদি সিরিয়ালে আরেকবার রিভিউ করি, প্রথমে হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডারটা ফিল্ড হবে। সো আমি লিখে রাখি যে ফিল্ড ইউরিনারি ব্লাডার, আমি ভেরি শর্টে লিখবো যেন দ্রুত হয়, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এমএল। এটার পরে কি হবে, এটার পরে হবে হচ্ছে যে স্টিমুলেশন অফ দ্য স্ট্রেস রিসেপ্টর, স্টিমুলেশন অফ স্ট্রেস রিসেপ্টর। কোথাকার স্ট্রেস রিসেপ্টর, আমাদের ইউরিনারি ব্লাডার ওয়ালের। এবার কি হবে, এবার হচ্ছে এই আমাদের অ্যাফারেন্ট যে ইম্পালস মানে সেন্সরি ইম্পালস, সে যাবে কোথায় যাবে, সে যাবে হচ্ছে স্যাক্রাল রিজিয়নে চলে যাবে, যাওয়ার ফলে এটা কোন নার্ভ দিয়ে যাবে, পেলভিক নার্ভ দিয়ে যাবে। দেন আমাদের ইফারেন্ট একটা ইম্পালস ব্যাক করবে, ইফারেন্ট ইম্পালস ব্যাক টু দ্য ইউরিনারি ব্লাডারে আসবে ভায়া পেলভিক নার্ভ। এবং এর ফলে কি হবে, এর ফলে আমাদের ডেট্রোসর মাসেলের কন্ট্রাকশন হবে, মানে মিকচুরেশন রিফ্লেক্সটা বেড়ে যাবে। মিকচুরেশন রিফ্লেক্স বেড়ে যাওয়া মানে কি, ডেট্রোসর মাসেল কন্ট্রাকশন, গ্রেটার কন্ট্রাকশন হবে, গ্রেটার কন্ট্রাকশন। অ্যান্ড যে ইন্টারনাল স্ফিংটারটা আছে, সরি ফর দ্য ব্যাড ওর্সড হ্যান্ড রাইটিং, ইন্টারনাল স্ফিংটারটা কি হবে, ইন্টারনাল স্ফিংটারটা রিল্যাক্স হবে, যার ফলে কি হবে, যে ইউরিনগুলো আছে, ইউরিনগুলো কোন দিকে ফ্লো করবে, ইউরিন ফ্লো টুয়ার্ডস ইউরেথ্রা, ইউরেথ্রা দিকে ফ্লো করবে। অ্যান্ড দ্য স্ট্রেস রিসেপ্টর অফ পোস্টেরিয়র ইউরেথ্রা উইল স্টিমুলেটেড, এবং এটা স্টিমুলেটেড হওয়ার ফলে কি হবে, একটা ইনহিবিটরি signal from higher center will come which contract the key external sphincter. বেসিক্যালি এটা কিন্তু ইনহিবিট করলেও এই কন্ট্রাকশনের এই কাজটা কিন্তু মানে মেইন কাজ, আমাদের হায়ার সেন্টারের মেইন কাজই হচ্ছে কন্ট্রাক্ট অফ দ্য এক্সটার্নাল স্ফিংটার। তারপরে যখন আন্ডার ফেভারেবল কন্ডিশন তখন কি হবে, এই যে ইয়াটা দিয়েছিল, কমেন্টটা দিয়েছিল, ওটা চলে যাবে, অ্যান্ড দ্য এক্সটার্নাল স্ফিংটার উইল রিল্যাক্স অ্যান্ড দাস মিকচুরেশন বা ইউরিনেশন অকার্স। সো এই ছিল বেসিক স্টেপস অফ মিকচুরেশন, আমরা ডিটেলসে জানলাম। সো এখান থেকে আরেকটা কোশ্চেন অনেক সময় হয়, সেটা হচ্ছে যে ইফেক্ট অফ হায়ার সেন্টার অন মিকচুরেশন। সো ইফেক্ট অফ হায়ার সেন্টার এটা কিন্তু আমরা মুখস্থ না করে বলতে পারবো। ইফেক্ট অফ হায়ার সেন্টার, এখানে আমরা কি দেখলাম যে হায়ার সেন্টারটা পার্শিয়ালি ইনহিবিট করে মিকচুরেশনটা, ইট ক্যান পার্শিয়ালি ইনহিবিট দ্য মিকচুরেশন আনটিল ইট ইজ ডিজায়ার্ড, মানে এটা যতক্ষণ না আমরা করতে চাইবো মিকচুরেশনটা, ততক্ষণ পর্যন্ত এটা পার্শিয়ালি ইনহিবিট করতে পারবে মিকচুরেশনকে। দেন আরেকটা কি করতে পারবে, যে যখন আমাদের ফেভারেবল কন্ডিশন নেই, সো আরেকটা কাজ কিন্তু, আচ্ছা পার্শিয়ালি ইনহিবিট দিয়ে আমরা কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে পারি যে 150 আমাদের ফার্স্ট আর্চটা হয়, বাট আমরা কিন্তু 300 থেকে 400 পর্যন্ত এটাকে ধরে রাখতে পারি মিকচুরেশনটাকে। সো এটা পার্শিয়ালি ইনহিবিট করে রাখতেছে আমাদেরকে হায়ার সেন্টার। দেন আমরা কি করতে পারি, যে যতক্ষণ না আমরা ফেভারেবল কন্ডিশনে আসতেছি, আনটিল উই আর ইন আ ফেভারেবল কন্ডিশন, দ্য হায়ার সেন্টার ক্যান contract the external sphincter so that the micturition cannot be occur in unfavorable condition. Then when we are in favorable condition, it helps in micturition by relaxing the external sphincter so that micturition can be done. So এই তিনটাই হচ্ছে বেসিক ইফেক্ট অফ হায়ার সেন্টার অন মিকচুরেশন। সো আমরা সবকিছু পড়ে নিলাম, প্রথমে আমরা নার্ভগুলো দেখেছি, দেন নার্ভের ফাংশন দেখেছি, দেন আমরা মিকচুরেশন সেন্টারগুলো দেখেছি, দেন মিকচুরেশন রিফ্লেক্সটা বোঝার চেষ্টা করেছি, দেন এটা স্টেপগুলো সম্পর্কে ডিটেলসে জেনেছি, এরপরে আমরা কন্ট্রোল অফ হায়ার সেন্টারও দেখে নিয়েছি। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।